হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে প্রথমে আজকে আমি ক্ষমা চেয়ে নেব যে আজকে আমি সকাল থেকে কিচ্ছু শ্যুট করিনি, কোনো ব্লগ শ্যুট করিনি। মানে তোমাদেরকে আমি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট একবারেই বলবো। আজকে আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ আজকে। কালকে বারের পুজো গেছে, কালকে 3বার আমি স্নান করেছি। একবার সকালে স্নান করেছিলাম ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, তারপরে একবার দুপুরবেলা স্নান করেছি, আবার বারের পুজো করার পর তারপরে আবার স্নান করেছি। 3বার স্নান করাতে শরীর আমার খুব খারাপ হয়ে গেছে। আজকে সকাল থেকে প্রচণ্ড গা হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, গলা ব্যথা। তার মধ্যে এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, প্রচণ্ড এক নাগাড়ে বৃষ্টি 2 দিন ধরে। তো আমার সরি তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আজকে, প্রচণ্ড হাত পা ব্যথা, এত শরীর খারাপ ছিল যে আমি কোনো ব্লগ শ্যুট করতে আমার ইচ্ছাই করলো না, ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করেনি। তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমেই বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যেহেতু কাকা একাদশী করেছিল, তো সেহেতু কাকার জন্য আমি আজকে সটির যেটা করে থাকি সেটাই করেছিলাম। সটির একটু পায়েস করেছিলাম, আর একটা আলু হলুদ ছাড়া তরকারি যেটা করি সেটা, আর বাদাম সেদ্ধ কাকার আজকে খেয়েছে। আর আমি আমার জন্য একটু সেদ্ধ ভাত করেছিলাম, কারণ আমি কিছু খেতে ভালো লাগছিল না, আমার মুখে সব কিছু বেশ স্বাদ লাগছিল, ভাল লাগছিল না খেতে। শরীরটা খারাপ বলে ক্যামেরার সামনে আসিনি, কোনো কিছু শ্যুট করিনি, দেখাইনি তোমাদেরকে, তার জন্য ভীষণ দুঃখিত আমি। তো যাই হোক, কিছু তো তোমাদের সামনে আমার বলতে হবে, নাহলে তোমরা ভাববে যে আজকে কোনো ভিডিও কেন পোস্ট হলো না, ছোটো মার কী হলো, বা কাকিমার কী হলো, বা মামনির কী হলো, বা বোনের কী হলো। তো শরীরটা খুব খারাপ আজকে, জ্বর জ্বর ভাব লাগছে, গলাটা প্রচণ্ড ব্যথা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ঠিক মতন করে। তো আজকে এই জন্য কোনো কিছু শ্যুট করিনি। তার মধ্যে মন মেজাজ শরীর কোনোটাই ভালো নেই আমার। জীবনে অনেক স্ট্রাগল করলাম যবে থেকে বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে এইচএস দেওয়ার আগে, ঠিক আছে, এইচএস দেওয়ার আগে আমার বিয়ে হয়েছে। তারপর সেই সময় থেকে এই জীবনে স্ট্রাগল করতে 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 আজকে এইখানে এসে দাঁড়িয়ে আছি। যখন আমি দেখলাম শ্বশুরবাড়িতে এসে যে আমার হাজব্যান্ডের ইনকামটা একটু কম, যতদিন শ্বশুরমশাই বেঁচে ছিল ততদিন কোনো প্রবলেম বুঝতে পারিনি, কারণ বাবা ছিল যতদিন বাবাই সব কিছু দেখাশোনা করতো, সেখানে ছেলেদের কোনো ভূমিকা ছিল না, বাবা সব কিছু দায়িত্ব নিয়ে করতো বলে কারোর কোনো হেডেকটা ছিল না। সমস্যার মধ্যে আমরা পড়লাম বাবা দেহ রাখার পর, তখন একটা চাপ এসে পড়লো ঘাড়ের ওপরে। কাকার ইনকাম ভীষণই কম, যজমানি করে আমাদের সংসার চলে, বলতে পারো আমাদের চালের অভাব নেই, বা মানে শাড়ির গামছা কাপড়ের অভাব নেই, কিন্তু শাড়ি গামছা কাপড় বা চাল দিয়ে তো পুরো সংসার চলে না, আদারওয়াইজ অনেক খরচা আছে। তো সেটা করতে গিয়ে এক সময় মনে হলো যে আমারও কিছু করা দরকার, বসে এইভাবে থাকা যাবে না। তবে বিয়ের পর থেকে এসেই যে ফুলের কাজ, যেটা আমি এখনও করে যাচ্ছি, সেই ফুলের কাজটা করতে শুরু করলাম, সেই আমার স্টার্ট হলো কাজ। তখন থেকে কাজ করে বছরের শেষে যে টাকা পেতাম সেটা দিয়ে ছেলের পুজোর সময় ছেলের জামা কাপড়, তোমার কাকার জামা কাপড়, নিজের শখের যদি কিছু হলো সেগুলো কেনা, তারপরে টুকটাক টুকটাক করে ঘরের জিনিসপত্র বানানো। আস্তে আস্তে যখন গোছাতে শুরু করলাম, একবারে তো সব টাকা খরচা হতো না, কিছুটা গোছানো হতো, জমানো থাকতো। তারপরে কাকা যা পুজো করতো সেখান থেকে কিছুটা জমিয়ে, বা আমার মা বাবা যতদিন বেঁচে ছিলেন, আমার বাবার বাড়ি থেকেও টাকা পয়সা আসতো আমার জন্যে। বাবা যেহেতু সরকারি চাকরি করতো, বাবা ইলেকট্রিক সাপ্লাই চাকরি করতো, তো বাবা রিটায়ার হয়ে যাওয়ার পরও মা বাবা দুজনেই পেনশন পেতেন, মানে বাবাই পেনশন পেতেন অ্যাকচুয়ালি,
সেই পেনশনের টাকা থেকে মা আমাকে প্রত্যেক মাসে এককালীন একটা টাকা দিত আমার হাত খরচার জন্য, বলতে গেলে আমার সংসার খরচার জন্য না, আমার নিজস্ব খরচার জন্য দিত। সেটা দিয়ে আমার নিজস্ব খরচা কি আমার সংসারের খরচাতেই লাগতো। ছেলের পড়াশোনা ছিল, ছেলে ছোটো থেকে ছেলেকে বড় করা, ছেলে পড়াশোনা, আমি যা ইনকাম করতাম, কাকা যা ইনকাম করতো, সেটা দিয়ে মোটামুটি চলতো। তারপরে আস্তে আস্তে আমি বাইরের দিকে কাজে গেলাম, বাইরে কাজ করা স্টার্ট করলাম। ছেলে যখন চলে গেল, আশ্রমে থাকতে শুরু করলো। ছেলে ক্লাস 9 থেকে বা 10 থেকে শুরু করেছিল আশ্রমে থাকা। তো যখন ও চলে গেল, আশ্রমে থাকতে শুরু করলো, বড্ড একা একা লাগতো ঘরে। কাকা না থাকলে পরে যেন ঘরটা খেতে আসতো আমাকে। সে একাকিত্বটা কাটানোর জন্যে বাইরে কাজে গেলাম। ফার্স্ট টাইম আমি কাজ করতে শুরু করলাম আমাদের রানাঘাটের যে মনোরমা হসপিটাল আছে, তার উল্টো দিকে একটা হিরোর শোরুম রয়েছে। সেই শোরুমে প্রথমে আমি কাজে ঢুকলাম অ্যাজ এ সেল ডিপার্টমেন্টে। তো সেখান থেকেই আমার কর্মক্ষেত্র প্রথম স্টার্টিং বাইরে। তার আগে আমি একটা কল সেন্টারে কাজ করেছি, সেটা আমার বাপের বাড়ি থাকাকালীন করেছিলাম। বাপের বাড়িতে কিছুদিন থেকেছিলাম, সেখানে কাজ করেছিলাম। সে কল সেন্টারে আমি কাজ করেছিলাম। তারপর ওখান থেকে হিরো শোরুমে চাকরি করলাম। হিরো শোরুমে প্রায় 1 থেকে 1.5 বছর, খুব জোর হলে 2 বছর কাজ করেছি। ওখানে স্যালারিটা বড্ডই কম ছিল, আর ডিউটি টাইমিংটা অনেকটাই বেশি ছিল। ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমাকে সকাল 9টার মধ্যে বেরিয়ে যেতে হতো। দুপুরবেলা আসতাম, আমি যেহেতু কাছাকাছি বাড়ি, তো লাঞ্চ টাইমে বাড়িতে এসে লাঞ্চ করে তারপর আবার চলে যেতাম। বাড়ি ফিরতে ফিরতে কখনো 9টা 9:30 বেজে যেত। আর যদি পুজোর অকেশন থাকতো তখন তো সেলটা একটু বেশি থাকতো, তখন হয়তো 10টাও বেজে যেত বাড়ি আসতে আসতে। ওখান থেকে কাজ করার পর তারপরে আমি কাজে ঢুকলাম আমাদের রানাঘাটে যে সিটি লাইফ যেটা রয়েছে, আমাদের শপিং মল যেটা রয়েছে, শপিং মল সিটি লাইফ, এখন সিটি লাইফ নিয়ে ওটার নামটা চেঞ্জ হয়ে গেছে। সিটি লাইফে প্রথম আমি ঢুকলাম সিকিউরিটি গার্ডের জন্যে। সিকিউরিটি গার্ডে কাজ করলাম আমি ওখানে। সিকিউরিটি গার্ডে কাজ করার পর তারপরে ওনারা আমাকে ট্রান্সফার করলেন চাইল্ড ডিপার্টমেন্টে, মানে বাচ্চাদের যে সেল ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টে আমাকে ট্রান্সফার করলেন তারা। ওখানে আমি কাজ করেছিলাম কিছু মানে 1 বছর মতন, 1 বছর না, কয়েক মাস, বেশি দিন করিনি। কারণ এর কিছু এক্ষেত্রেও কারণ ছিল, যেহেতু আমার সিজারিয়ান বেবি, তো সেই ক্ষেত্রে ওখানে অল টাইম তোমাকে দাঁড়িয়ে কাজ করতে হবে। ওখানেও সেরকমই, সকাল 9টা থেকে 10টার মধ্যে ডিউটি আওয়ার্স স্টার্ট, রাত্রি 9টা পর্যন্ত। তো মাঝখানে বাড়িতে আসার কোনো ব্যাপার নেই, ওখানে থেকেই কাজ করতে হবে। 20 মিনিটের লাঞ্চ টাইম থাকতো। লাঞ্চ টাইম করে আবার কাস্টমার হ্যান্ডেলিং করা, তারপরে যখন লট ঢুকতো, জামা কাপড়ের লট, সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে, মানে কী কী লাগবে না লাগবে সেগুলো হিসাব রাখা, সেগুলো দেখা। আমাদের টিম লিডার ছিল, টিম লিডারও হেল্প করতো আমাদেরকে। আমি একাই ছিলাম, লেডিস ডিপার্টমেন্ট আর চাইল্ড ডিপার্টমেন্টে আমি একাই করেছি। তো আমার যিনি টিম লিডার ছিল, টিম বলতে আমাদের 2 জনের টিম ছিল, আমি আর আমার টিম লিডারই কাজ করতাম। তো টিম লিডার সমস্ত হিসাবগুলো আমাকে দেখিয়ে দিত, আমি সেগুলো আবার স্যারকে দিয়ে আসতে হতো, সেই হিসাবে লট ঢুকতো। সে লট আসলে পরে তখন একটু কাজের চাপটা বেশি থাকতো। পুজোর সময় তো প্রচণ্ড কাজের চাপ, যে কোনো অকেশনের ক্ষেত্রে। তো তখন মাঝখানে একটা রুলস ওরা স্টার্ট করলো যে কোনো রকমভাবে বসা যাবে না। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কনস্ট্যান্ট তোমাকে দাঁড়িয়ে কাজ করতে হবে। 20 মিনিটের যে লাঞ্চ ব্রেকটা থাকবে সেই সময় তুমি জাস্ট একটুখানি রেস্ট নিতে পারো 20 মিনিটের জন্যে, তারপরে আবার তোমাকে কনস্ট্যান্ট দাঁড়িয়ে কাজ করতে হবে। এইভাবে কাজ করতে 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 হঠাৎ করে আমার কোমর আর পা দিয়ে পেন শুরু হয়ে গেল। যেহেতু আমার সিজারিয়ান বেবি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা কোনো ভারী বালতি তোলা, ভারী কিছু করা, খাটাখাটনি কোনো বেশি কাজ করলে পরে যন্ত্রণা হয়। তো সেক্ষেত্রে তখন একটা হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেল, তখন কাজটা আমার বাধ্য হয়ে, শরীর অসুস্থ হয়ে গেল, কাজটা বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো। তারপরে আমি ঢুকেছিলাম কাজে, যেটা হচ্ছে সার্ভের কাজ আছে, মানে কিচেন চিমনি পিউরিফায়ারের কোম্পানিতে ঢুকেছিলাম আমি। সেখানে আমার সার্ভের কাজ ছিল, ডোর টু ডোর গিয়ে সার্ভে করতে হতো আমাদেরকে। সে সার্ভের কাজে গেছিলাম, সেখানে আমি কাজ করেছি।
এইভাবে আমি প্রচুর জায়গায় কাজ করেছি। তারপর একটা কল ডিপার্টমেন্টেও কাজ করেছি আমি। সেখানে নেই করে 2 বছর 3 বছর কাজ করেছি। রিসেন্টলি জবটা আমি ছেড়ে দিয়েছি। কারণ জবটা আর করতে পারছিলাম না, তাই জন্যে। কল ডিপার্টমেন্টে একটা প্রেশার থাকে, তোমরা জানো। সে প্রেশারটা হ্যান্ডেলিং করতে পারছিলাম না। তো এই জন্যে ওই কাজগুলো ছেড়ে দিয়ে এখন আপাতত আমি ঘরে বসেই রয়েছি। এই যে জীবনের স্ট্রাগল, আমি কিন্তু বিয়ের পর থেকে সে কোনো দিনও বাড়িতে বসে খাইনি। আমি কনস্ট্যান্ট কাজ করে খেয়েছি। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট, অনেক কষ্ট। এমনও গেছে যে একদিন ভাত, মানে সেদ্ধ চালের ভাত খেতে পারিনি, আতপ চালের সেদ্ধ ভাত করে খেতে হয়েছে স্টোভের মধ্যে ফুটিয়ে, যখন আমি সবে সবে আলাদা হয়েছিলাম। ছেলে আমার বড্ড ছোট তখন, একদম ছোট্ট ছেলে। ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেছি, ছেলেকে অনেক তোলা তোলা করে মানুষ করেছি আমি, বুঝেছো তো? মানে ছেলের আবদার, ছেলের কোনটা ভালো কোনটা খারাপ, ছেলে কী খেতে ভালোবাসে কী না ভালোবাসে, সমস্ত কিছু কেয়ার করা। ছেলের পড়াশোনা, ছেলে কোন স্কুলে, ছেলে আমার প্রথম পড়তো নিবেদিতা স্কুল ইয়েতে, শিশু তীর্থতে। সেখান থেকে ছেলে গেল ভারতী স্কুলে প্রাইমারিতে। তারপরে ওখান থেকে ও মানে যেটা এইচএস পাস আউট করেছিল পাল চৌধুরী স্কুল থেকে। তারপর ওকে কলেজে ভর্তি করার কথা বলেছিলাম, তো ও কলেজে ভর্তি হলো না। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। জীবনে প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর কষ্ট করেছি। হাজব্যান্ডের যা ইনকাম ছিল সেই ইনকামেই থেকে কিছু কিছু বাঁচিয়ে বাঁচিয়ে, এবং আমার নিজের ইনকাম থেকে, এবং আমি যা কাজ করেছি সব কিছু দিয়ে আমি একটা একটা করে জিনিস ঘরে করতে শুরু করেছিলাম। এই ফ্রিজ কেনা, টিভি কেনা, এগুলো টুকটুক করে করা শুরু করেছিলাম। ওপরে যখন থাকতাম, দোতলায় যখন থাকতাম, প্রচুর জল খেয়েছি গো। জল খেয়েছি মানে বৃষ্টির জলে ঘর দৌড় সব ভেসে যেত, যেটা কিছুদিন আগেও হচ্ছিল। প্রচুর জল কাচিয়েছি, জল ফেলেছি। ওপরে যখন থাকতাম আমি শুধু খাওয়া আর রান্না ওপরে, আর ঘুমানোটা ওপরে, বাকি সব কিন্তু আমার নিচে ছিল। মানে বাসন মাজা, কাপড় কাচা, খাবার জল তোলা, স্নান করা, বাথরুম করা, পটি করা, সব নিচে ছিল আমার। সব ওপরে 24টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতাম আর বেয়ে নিচে নামতাম। দিনে নেই করে 12 থেকে 13 বার আমার উপরে উঠতে হতো, নামতে হতো, এই অবস্থায়। বর্ষাকালেও তাই, শীতকালেও তাই, গরমকালেও তাই, সেম। প্রচুর কষ্ট করেছি এক সময়। রিসেন্টলি 1 বছর হলো ঘর হয়েছে আমার, পৌরসভার জন্যে। এই ঘরের পেছনেও আমি টাকা ইনভেস্ট করেছি। শুধু যে পৌরসভার ঘরে টাকায় আমার ঘর হয়েছে তা না, এখানেও আমার টাকা ইনভেস্ট করতে হয়েছে। আমি চাকরি করতাম তখন, কাজ করতাম, তো সেক্ষেত্রেও আমি এখানে কাজ করে মানে টাকা ইনভেস্ট করেছি। তারপর তো আমি রিসেন্টলি একটা এসি, মানে অতিরিক্ত গরম লাগছিলো, পাচ্ছিলাম না, তার জন্য একটা এসি কিনলাম। হাজব্যান্ডের প্রবলেম হচ্ছিলো, তার জন্য একটা গাড়ি কিনে দিলাম ওকে। সেই ইএমআইগুলো টানতে হচ্ছে। এখন হঠাৎ করে আমার কাজটা চলে যাওয়াতে আমি এখন একটু প্রেশারে পড়ে গেছি, মানে এই ইএমআইগুলোর ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি কিন্তু গাড়ি এসি এগুলো কিন্তু ক্যাশে কিনিনি, ইনস্টলমেন্টে কিনেছি। আর অবশ্যই আমার একটা প্রত্যেকে মাসে মাসে ইএমআই চলে, দুটোর ক্ষেত্রে ইএমআই চলছে। তার মধ্যে আমি এইটা যে ক্যাশে কিনেছিলাম, এখানে কিন্তু ডাউন পেমেন্ট করেছিলাম। আমি যে গোষ্ঠী করি, সেই গোষ্ঠীর থেকে আমি লোন নিয়েছি, 50,000 টাকার লোন নিয়েছিলাম, যেটা 2 বছরে শোধ করতে হবে। সেই 50,000 টাকার লোন নিয়ে আমি এখান থেকে এই কিছু কিছু করে ডাউন পেমেন্ট করে দুটো জিনিস আমি ঘরে করেছিলাম। এখন এই ইএমআইগুলো দিতে গেলে এখন একটুখানি প্রবলেম আসছে আমার লাইফে। ছোটোখাটো একটা ব্যবসা খুলেছিলাম, সেই ব্যবসাটাও হলো না। জানি না কেন আমার কপালটা সাথ দিল না হয়তো। তার মধ্যে এত বড় একটা ধোঁকা খেয়ে গেলাম, 8,000 টাকার একটা ফ্রড হয়ে গেল। মানে কি বলবো, জীবনে এত স্ট্রাগল করতে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। তো এখন আর ভাল লাগছে না, কিছুই ভালো লাগছে না। না স্ট্রাগল করতে ভালো লাগছে, না সংসার করতে ভালো লাগছে, না কোনো টেনশন হেডেক নিতে ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে এই পজিশনে এসে মনে হচ্ছে যে এত কষ্ট করলাম, এত কিছু করলাম, নিটফল কী হলো? জিরো। এখন কি করব, পরবর্তী সময়টা কি হবে, এটাই চিন্তা করছি। তার মধ্যে ইউটিউবটা খুললাম, মানে চেষ্টা করছি যাতে এখান থেকে একটা ইনকাম আসে, তাহলে পরে অনেকটাই হেল্প হবে।
আর বোঝোই তো, দেখো আমার হাজব্যান্ড পুজো আচ্ছা যজমানি করে সংসার চালায়, ঠিক আছে। যারা চাকরি করে তারাও কিন্তু দেখবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই চাকরি করে, বা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কাজ করে। সে ব্যবসা করুক, কাজ করুক, যেটা প্রাইভেট মানে বেসরকারি চাকরি করুক বা সরকারি চাকরি করুক, সবাই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে করতে চেষ্টা করে। কেন করে? যাতে ফ্যামিলিটা, সংসারটা সুন্দরভাবে করা যায়। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি কাজ করে না, সেই ফ্যামিলিটা খুব সুন্দরভাবে এগোয়। আমিও সেটা চেষ্টা করেছি। আমি আমার ব্যাপার বাড়িতে আমি খুব আদরে মানুষ হয়েছি। আমি তোমাদের প্রথমেই বলেছি, যেহেতু আমার দাদা দিদিরা আমার থেকে অনেক 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 বড়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ওদের কাছে একদম ওদের মেয়ের মতো। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি যখন ছোট ছিলাম, বা আমার যে বয়সটা ছিল, যতদিন বাপের বাড়িতে ছিলাম ততদিন আমি একাই ছিলাম। মানে বলতে গেলে সবাই মনে করতো আমি মা বাবার একটা মাত্র সন্তান। আমি খুব আদরে মানুষ হয়েছি বাপের বাড়িতে। শ্বশুর বাড়িতে আসার পর এত বড় একটা বিশাল ফ্যামিলি দেখে না পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। মানে এরকম ফ্যামিলিতে আমি তো থাকিনি, আমি ছোটোখাটো ফ্যামিলিতে থেকেছি। তখন এসে পুরো একদম মাথা ঘুরে গেছিলো যে কী করে কী করবো, কী করে কী সামলাবো। সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করেছি সারা জীবন, যাতে সবাইকে সব কিছু, কেউ আমার বিপক্ষে যেন কোনো কমপ্লেন না করতে পারে, কেউ কিছু যেন না বলতে পারে না ও এটা জানে না, ওটা সেটা। আমি যে রান্নাবান্না শিখেছি না, আমার বাপের বাড়ি থেকে কিন্তু আমি শিখিনি, আমার জায়েদের কাছ থেকেই আমি শিখেছি। আমি এখানে এসে যে রান্নাবান্না করে খাচ্ছি না, সেটা কিন্তু আমার জায়েদের কাছেই শেখা। ওদের কাছ থেকেই আমি রান্নাবান্না শিখেছি, কীভাবে ওরা রান্না করে, কীভাবে কী করে, কোথায় কী ফোড়ন দিতে হয়। এখনও যদি মনে হয় যে কিছু জানতে হবে, কিছু ভুলে গেছি, মনে পড়ছে না, জায়েদের কাছে জিজ্ঞেস করে আসি, বা কখনো বাড়িতে ফোন করেও জিজ্ঞেস করি বৌদিদেরকে। তো এটাই হচ্ছে ব্যাপার। আজকে এতগুলো বছর সংসার করছি বা মানে করেছি, এত স্ট্রাগল করেছি লাইফে, এত স্ট্রাগল করেছি যে এখন না বড্ড ক্লান্ত লাগছে গো। এখন আমার কিছুই ভালো লাগছে না, না আমার এগোতে ভালো লাগছে, না আমার পিছোতে ভালো লাগছে, কিছুই ভালো লাগছে না। একটা আসলে না, লাইফের একটা মুহূর্তে এসে বা একটা এজে এসে মানুষ না বড্ড ক্লান্ত হয়ে যায়, বড্ড ক্লান্ত হয়ে যায়। এই যে তোমরা আমাকে জিজ্ঞেস করছো, একদিনকে কমেন্ট করেছিলে আমার দুই দিদির অবস্থা তো ভালো, আমার অবস্থা এরকম কেন? আমার কিন্তু দেখে শুনে বিয়ে, নট লাভ ম্যারেজ, ঠিক আছে। এটার মধ্যে আমার হাজব্যান্ড আমার থেকে অনেকটাই বড়, এজের দিক থেকে অনেকটাই বড়, অনেকটাই বয়স। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু আমাদের রিলেটিভের মধ্যে, মানে আমার যে বড়দা, আমার যে নিচের দাদা বড়দার যে বউ, মানে আমার বড় বৌদি বড় মাসির, নিজের বড় মাসির ছেলে কিন্তু আমার হাজব্যান্ড, ঠিক আছে। মানে বলতে গেলে আমার দাদার মাসি শাশুড়ি হচ্ছে আমার শাশুড়ি ছিলেন, আর আমার মাসি শাশুড়ি হচ্ছে আমার দাদার শাশুড়ি। এটাই হচ্ছে ব্যাপার, রিলেটিভের মধ্যেই বিয়ে, তো নট লাভ ম্যারেজ, এটা একদম পিওর অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে। তখন পড়াশোনা করছি, যেহেতু আমার বিয়ে করার একদম ইচ্ছা ছিল না, কারণ আমি চেয়েছিলাম, সারা জীবনই চেয়েছিলাম যে আমি একটু পড়াশোনা ভালো করে করি, একটু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াই, সেটা নিজে একটা পজিশানে যাই, তারপরে বিয়ে করব, এরকম মাথার মধ্যে সবসময় একটা চিন্তাভাবনা সবসময় ঘুরতো। আর যদিও বা বিয়ে করে একটু ভালো ফ্যামিলি, ভালো, এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, এটা তোমাদের বলার কিছু নেই, এরকমই ভেবেছিলাম। তো সবার ভাগ্যে সব কিছু জোটে না, হয় না, যাই হোক, যেটা আছে সেটাকে নিয়েই তো থাকতে হবে বা চলতে হবে। তো সেক্ষেত্রে জীবনে এতটা স্ট্রাগল করে এসে এই মুহূর্তে এসে নিজেকে বড্ড একা লাগছে, বড্ড মানে বাজে লাগছে। ভাবছি যে কি করব। এখন আবার নতুন করে কাজ শুরু করার চেষ্টা করতে হবে। এবার পুজোর আগে এখন কোথাও কাজের খবর পাচ্ছি না। পুজোর পরে একটা কাজের ব্যাপারে ঢুকতে হবে, কারণ আমার মেন হচ্ছে ইএমআই লোন যেগুলো চলছে সেগুলো আমাকে দিতে হবে, কারণ ওটা আমার হাজব্যান্ডের পক্ষে দেওয়া অসম্ভব, ও পারবে না। তো সেটা আমাকেই দিতে হবে, আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তো এইভাবেই করছি, যতদিন না অ্যারেঞ্জ করা যায় ততদিন তো সোনা গয়না রয়েছে, যেটুকু আছে। আমার সোনা গয়না বেশি নেই, মা বাবা যা দিয়েছিল সবই শেষ হয়ে গেছে, যেটুকু আছে সেটুকুই রয়েছে তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ যেগুলো পরে আছি,
অ্যাকচুয়ালি। আর সোনাগোনা যা আছে ওই বিক্রি বাট্টা করে বা বন্ধক দিয়ে করতে হবে, কেন মেন সমস্যা ইএমআই। আমি আগাগোড়ায় আমার বিয়ের পর থেকে আগাগোড়ায় কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমার বাড়িতে কেউ টাকা পয়সার জন্য এসছে। মানে আমি কোথাও ধারে কিছু খেয়েছি, মানে না মুদিখানা, না সবজি, না মাছ, না জামা কাপড়ের দোকান, আমার কোথাও কোনো দিন কোনো ধারে আমি কিচ্ছু করিনি। আমি মানতাম আমার হাজব্যান্ডের যেটুকু ইনকাম আমি সেটুকুতেই আমি আমার সংসার চালাবো, কোনো ধার দেনা কিচ্ছু হবে না। মানে আমার বাড়িতে এসে, বাড়ির ওপর এসে যেন কেউ বলতে না পারে, এই তুমি আমাকে ওই টাকাটা দাওনি তো, এই তোমার কাছে আমি ওই টাকাটা পাই, বা এই তুমি আমার কাছ থেকে এই টাকা নিয়েছিলে আমাকে দাওনি। আমি কোনো দিন সেটা করিনি, কোনো দিন না। না আমার হাজব্যান্ডকে করতে দিয়েছি, না আমি করেছি। ও বিয়ের আগে করেছিল, যখন ও ব্যবসা করেছিল তখন বিয়ের আগে ধার দেনা করেছিল, সেগুলো বিয়ের আগের ব্যাপার। বিয়ের পরেও আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিল ব্যবসা করার, কিন্তু ওর ব্যবসার কপাল ভালো না, ব্যবসা টেকেনি। প্রচুর ব্যবসা করেছে, শুধু টাকা নষ্ট হয়েছে আমার, আর কিচ্ছু না। যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন বাপের বাড়ি থেকে একটা আর্নিং আসতো। মা বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে আর্নিংটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, তখন আর কোনো আর্নিং আসতো না। এবার হ্যাঁ, কখনো হয়তো দাদা দিত, কখনো দিদির ছেলে দিত। এবার কী বলো তো, ওদেরও তো সংসার রয়েছে, ওদেরকে ওইভাবে বলা যায় না। নিজের মা বাবার ওপর যেরকম একটা ভরসা করা যায়, তেমন কিন্তু ওদেরকে করা যায় না। ওদেরকে কোনো প্রেশার ক্রিয়েট আমি করতে পারি না, কেন ওদেরও ফ্যামিলি রয়েছে, ওদেরও সংসার রয়েছে, ওদেরও দাদাদের বউ রয়েছে, বাচ্চা রয়েছে, দিদিদের জামাইবাবু আছে, তার দুটো সন্তান ছিল। এবার জামাইবাবুরা এখন নেই, তখন তো ছিল মা বাবা মারা যাওয়ার সময়। তো যাই হোক, আমি ওইভাবে কারোর ওপর কোনো জোর করতে চাই না, চাইও নি কোনো দিনও। তো সেক্ষেত্রে যতদিন মা বাবা ছিল ততদিন আমার বাড়ি থেকে টাকা আসতো, সেই টাকা দিয়ে আমি কোনো রকমে চারিদিকে ম্যানেজ করে সংসার চালিয়েছি। মা বাবা যদি টাকা না দিত না, আরও আমি মানে অথই জলে পড়তাম, ঠিক আছে। আমার এই জমিটা রেজিস্ট্রি করার টাকা থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, আমার বাপের বাড়ির লোকেরা আমাকে মানে আমার মা বাবা আমাকে হেল্প করেছে, হাজব্যান্ডের যেটুকু ছিল সেটুকু দিয়ে লোন তুলে এইভাবে আমি করেছি, ঠিক আছে। গোষ্ঠী আজকের থেকে করছি না, আমি অনেক দিন ধরে গোষ্ঠী করছি, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি গোষ্ঠী করছি। তো সেই গোষ্ঠীর মধ্যে আমি ওতপ্রোতভাবে অনেক দিন ধরে জড়িত। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমি গোষ্ঠী থেকে লোন নিয়েছি, লোন তুলে তুলে ঘরের জিনিসপত্র করেছি, সব কিছু করেছি। আমি যখন এ বাড়িতে এসেছি আমার সংসারটা না শূন্য ছিল, আমার হাজব্যান্ড ছিল শূন্য। সেই শূন্য থেকে আজকে আমি এই অবধি এসে দাঁড়িয়েছি নিজের ক্ষমতায়। আমি কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা কোনো দিনও ধার করিনি, কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে এক পয়সা ধার নিয়েছি। আর যদিও বা নিয়ে থাকি, সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, করেছি না কেন, করেছি। হাজব্যান্ড যখন পা পুড়ে গেল, অসুস্থ হয়ে গেল, তখন আমার ঘরে একটা টাকাও নেই, একটা টাকাও নেই। তখন আমি অথৈ জ্বলে পড়েছিলাম। তখন আমার এখানে এক দাদা আছেন, আমি ওনাকে আমার দিদিদের সব ছোটোবেলাকার বন্ধু। এখানে ওই দাদার বিয়ে হয়ে, দাদার বাড়ি এখানে, তো আমার বিয়ে হয়েছে এখানে। তো ওই জন্য দাদার সাথে পরিচয়। দাদার কাছে গিয়ে আমি বলেছিলাম, দাদার কাছে 5,000 টাকা ধার করেছিলাম, আমি নিয়েছিলাম। তো দাদা বলছে, তুই এরকম করে বলছিস কেন? আমি যে, দাদা তুমি আমাকে দাও। মানে আমি সোনার জিনিসটা তখন সেদিনকে বন্ধক রাখতে গেছিলাম, যেহেতু সোমবার ছিল, সোনার জিনিস আমি বন্ধক রাখতে পারিনি, দোকান বন্ধ ছিল বলে, রানাঘাটে সোমবার বন্ধ থাকে। তো আমি পরের দিনই গিয়ে সোনার কানের বন্ধক দিয়ে টাকা নিয়ে এসে দাদাকে দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডের পা পুরো এমন অবস্থা হয়েছিল না, মানে ওর পা কেটে বাদ দিতে হতো, ইনফেকশন হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডের প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেল, আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি, কোনো মানুষ না, না আমার শ্বশুরবাড়ি না আমার বাপের বাড়ি, কেউ ছিল না। আমি একা ট্রিটমেন্ট করেছি। আমার হাজব্যান্ডের পা পুড়ে গেল তখনও, আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেল তখনও, আমার হাজব্যান্ড ওপরে সানসেট পরিষ্কার করতে গিয়ে পড়ে গিয়ে বুকে চোট পেল। তখন তো ডাক্তার বলেছিল যে যদি কোনো রকম শ্বাসকষ্ট হয় ওনাকে এক্স রে করাতে হবে বা কিছু, বুকের পাঁজরটা ভেঙে যাওয়ার মতন একটা কন্ডিশনে চলে গেছিলো। এই সব কিছু থেকে উদ্ধার করেছি একমাত্র আমি একা, কেউ ছিল না আমার পাশে, কেউ না, নাথিং। আমি একা করেছি। আর ছেলে তো তখন বড্ড ছোট,
ছেলে কী করবে? ছেলে এখন বড় হয়েছে, কিন্তু আমার ছেলের বড় হলে কী হবে? আমার ছেলের বুদ্ধি প্রচণ্ড হালকা, ওকে যে যা বলে ও তাই শোনে, বুঝেছো তো? ও নিজস্ব কোনো বুদ্ধি নেই, যে যা বলবে তাই শুনবে। যদি কোনো প্রবলেম হয় তখন আমাদের ফোন করে বলে, জানায়। এবার সেই জায়গাটাকে দাঁড়িয়ে থেকে আজকে জীবনে যুদ্ধ করতে করতে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি তো, আর এখন বিশ্বাস করে যুদ্ধ করতে ইচ্ছা করে না। বিয়ের আগে এরকম কোনো কষ্ট কোনো দিনও ভোগ করিনি তো। না কোনো খাওয়ার কষ্ট হয়েছে, না পড়ার কষ্ট হয়েছে, না কোনো টেনশন হয়েছে। বাবা চাকরি করতো, দাদারা কাজ করতো, আমার কোনো টেনশনই ছিল না। বিয়ে হয়েছে, বাবা মা সব কিছু দিয়েই বিয়ে দিয়েছে। পণ দিয়েছে, আসবাবপত্র দিয়েছে, সোনা গয়না দিয়েছে, যা যা দেওয়ার হয় সব দিয়েই কিন্তু বিয়ে দিয়েছে। এমন নয় যে এমনি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা বোনকে, আমি শুধু একা নই, আমার 2 দিদিকেও। তাদেরকে আমার থেকে একটু বেশি দিতে হয়েছে, আমাকে একটু কম দিতে হয়েছে, কিন্তু দিতে হয়েছে সবাইকে। পণ থেকে শুরু করে, আসবাবপত্র থেকে শুরু করে, সোনা গয়না থেকে শুরু করে সব কিছু দিতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি এরকম কষ্ট জীবনে কোনোদিন ভোগ করিনি গো। মাছ ছাড়া একদিনও ভাত খেতাম না আমি। মাছ, দুধ কম্পালসারি রোজ চাই আমার বাবা আমাকে বিড়াল বলতো। আমার বাড়িতে একটা বিড়াল আছে না, বিড়ালের জন্য মাছ লাগবেই। আমার বাপের বাড়িতে সপ্তাহে 7 দিনের মধ্যে 1 দিন মাংস, বাকি দিন মাছ, ডিম থাকবেই। আমরা নিরামিষ খেয়ে কোনোদিনও বড় হইনি। শনিবারটা বাবা খালি মানতো, নিরামিষ খাওয়া হতো, বাকি সব দিন মাছ মাংস আছেই। আমার বাবা একা ইনকাম করেছে, আর আমরা 5টা ভাই বোন মানুষ হয়েছি। আমার বাবা প্রচণ্ড ইনকামের নেশা সারা জীবন ছিল, করেওছে ইনকাম। 3টে বোনকে বিয়ে দিয়েছে না, সেইভাবেই বিয়ে দিয়েছে। প্রচুর টাকা বাবা ইনকাম করেছে। আমি সেভাবেই মানুষ হয়েছি প্রত্যেকেই। কোনো আর্থিক কষ্ট, কোনো রকম খাওয়ার কষ্ট, কোনো কিছু ভোগ করিনি কোনো দিনও। সেসব দিনের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। তাই সারা জীবন প্রচুর যুদ্ধ করেছি গো, প্রচুর স্ট্রাগল করেছি। আজকে এই 2 মাস হতে চললো প্রায় কাজটা আমার ছেড়ে দিয়েছি। আমি যে কাজটা করতাম কল ডিপার্টমেন্টের, সে কাজটা ছেড়ে দিয়েছি। তো এখন একটুখানি প্রবলেম চলছে। এই প্রবলেম থেকে কীভাবে বেরোবো সেটাই মাথায় চিন্তা ঘুরছে। তার মধ্যে শরীর আজকে বহুত অসুস্থ, ভীষণ অসুস্থ, খুব শরীর খারাপ। হ্যাঁ, এবার বিয়ে যখন হয়েছে তখন কিন্তু আমি ভাবতে পারিনি যে এরকম হবে। এবার আমার কপালকে আমাকেই তৈরি করে নিতে হবে, সেটা ভালো হোক, ঠিক হোক, যাই হোক। তো এটাই তোমাদের বলা ছিল, স্টেপ বাই স্টেপ বলি। আজকে এইটুকুই বললাম। এবার বাকি কথা আবার আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো। জীবনের কাহিনী তো কখনো একটা ভিডিওর মধ্যে শেষ করা যায় না, তাহলে সেটা আবার বিশাল লং হয়ে যাবে, তখন তোমাদের বোরিং লাগবে। অবশ্যই বলবো আবার, আরও অনেক কথা নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আজকে যেহেতু কোনো ব্লগ পোস্ট করিনি, তাই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। আচ্ছা, আজকে একটু কমেন্টটা পড়বো, কমেন্ট খুব হালকার ওপর দিয়ে পড়বো। আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, শরীরটা খুব খারাপ। আচ্ছা, অপর্ণা আমাকে কমেন্ট করেছে, বড় বাবার পুজো দেখলাম, খুব ভালো লাগলো, ঠাকুর দর্শন করলাম। অপর্ণা, অসংখ্য ধন্যবাদ অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমাকে অন্বেষা কমেন্ট করেছে, ব্লগ দেখলাম, পুজো দেখলাম, খুব সুন্দর। অন্বেষা, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, তোমার ঠাকুর ঘরের ঠাকুর দর্শন করলাম, মন ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্যে। ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না। পৌলমী ঝা মনে হচ্ছে, বুঝতে পারছি না, যদি নামটা ভুল বলে থাকে একটু বলে দেবেন প্লিজ। লিখেছে, খুব ভালো লাগলো ছোটো কাকিমা, হঠাৎ আপনার চ্যানেলটা পেলাম,
এগিয়ে যান, সাথে আছি, লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মধুমিতা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি সোনা, এই কি সুন্দর সবাই মিলে পুজো করেছো। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মধুমিতা এত সুন্দর কমেন্ট করার জন্য, মধুমিতা ভট্টাচারিয়া। আচ্ছা, শর্মিলা দি আমাকে কমেন্ট করেছে, বোন তোমাদের মন্দিরের মার পুজো, বাবার পুজো সব দেখে মনটা ভরে গেল। তোমাদের সবাইকে দেখলাম, ভালো লাগলো, অনেক লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। সুদীপ্তা, ঠাকুর পুজো খুব সুন্দর হয়েছে, দেখে মন ভরে গেল। জয় মা কালী, জয় বাবা, আজকের ব্লগ খুব সুন্দর হয়েছে। বাবান এর শাক বাজানো খুব সুন্দর হয়েছে। আলতা পরা তোমার পা খুব ভালো লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। হ্যাঁ, তোমাদের বাবান খুব সুন্দর করে শঙ্খ বাজিয়েছে, এই জন্য ওটাকে শ্যুট করেছি আমি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। সোমা আমাকে কমেন্ট করেছে, পুজো দেখলাম খুব ভালো লাগলো, তিন যাই সুন্দরী, অনেক লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্য। সোমলেদি তার নিচে কমেন্ট করেছে, ঠিক একদম ঠিক বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের তিন যাকে তো আমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো পুজো দেখে, অনেক লাভলি। থ্যাংক ইউ সো মাচ জয়ন্তী, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। দুলা দাস আমাকে কমেন্ট করেছে, আমি আজ দেখলাম, খুব ভালো লাগলো, ভালো থেকো, লাভ রেট। অসংখ্য ধন্যবাদ দোলা এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শান্তনা মুখার্জি মনে হয় কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, দাদাকে পুজোর টাইমে দেখতে পেলাম না, উনি কি কোথাও গেছেন? হ্যাঁ, উনি তো ছিলেন না, উনি বাড়ির পুজো করতে গেছিলেন। কালকে যেহেতু শেষ শনিবার ছিল, ওর একটা এমনি পুজো ছিল, আর ওর এমনি মন্দিরে যে পুজো থাকে সে পুজো ছিল, ও ছিল না বাড়িতে, এই জন্য দেখতে পাওনি, ও পুজো করতে গেছিলো। আচ্ছা, এখানে দারুণ পূজা আমাকে কমেন্ট, না ওর নাম হচ্ছে অনামিকা। অনামিকা আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো পুজো দেখে, পুচু পুচকু পুচকু তো শাক বাজিয়ে ফাটিয়ে দিল গো। পুজোতে একটু হালকা করে লিপস্টিক দিতে পারতে, তাহলে ভালো লাগতো কাকিমা, ভুলে গেছি গো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর শান্তনা মুখার্জি কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাগরিকা দাস আমাকে কমেন্ট করেছে, দিভাই তোমাদের বাড়ির পুজো আর নারায়ণ পুজো দেখে মনটা ভরে গেল, খুব ভালো লাগলো, আর মায়েরও দর্শন করলাম, ভালো থেকো দিভাই। অসংখ্য ধন্যবাদ সাগরিকা এত সুন্দর কমেন্ট করার জন্যে। সাগরিকা দাস অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জয়ন্ত গাঙ্গুলি, না জয়া গাঙ্গুলি কমেন্ট করেছে, ভালো লাগলো, লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ জয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এখানে আমাকে অনিমা কমেন্ট করেছে, পুজো দেখে খুব ভালো লাগলো দিদিভাই, পুজোর সময় লিপস্টিক দাওনি কেন? তোমাকে 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 তো আরও সুন্দর লাগতো দিদিভাই, লাভ রেক। ভুলে গেছি গো তাড়াহুড়োর চোটে, অসংখ্য ধন্যবাদ। বর্ণালী আমাকে কমেন্ট করেছে, আমিও বাবার পুজো করতাম একদিন, এখন আর করা হয় না, ভীষণ খারাপ লাগে গো দিভাই, তোমাদের বাড়ি পুজো দেখে মন ভরে গেল দিভাই, ভালো থাকো দিভাই, অনেক লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবার বাড়িতেই বাড়ি পুজো হয়, না হলে মনটা খারাপ লাগে। আমাদেরও মাঝে মানে বোধহয় 1 বছর মনে হয় বন্ধ ছিল, ঘটে পটে পুজো হয়েছিল, বাকি আমাদের মূর্তি নিয়েই পুজো হয় অ্যাকচুয়ালি। মনটা খারাপ লাগে, মনটা খারাপ করো না, বাবা সবার মাথার ওপর আশীর্বাদের ছায়াই রাখে, তোমাদের হয়েও আমি বাবা ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ইতি আমাকে অনেকদিন পর কমেন্ট করেছে, তোমার মেজো জায়ের নাতিটা খুব সুন্দর শঙ্খ বাজালো, ইতি বলছি, লাভ রেক। সত্যি সুন্দর বাজিয়েছে। রূপা আমাকে কমেন্ট করেছে, জয় বাবা শনিদেব সবার ভালো করো, অনেক লাভ রেক। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। শনিদেবের কাছে আমরা প্রার্থনা করি সবার মাথায় যেন আশীর্বাদের ছায়া রাখি। ইতিকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি আরেকটা কমেন্ট করেছে, তিন যাকে দারুণ লাগছে, পুজোটা খুব ভালো লাগলো কাকিমা, অনেকদিন পর কমেন্ট করলাম, আমার নাম ইতি। অসংখ্য ধন্যবাদ ইতি এত সুন্দর কমেন্ট করার জন্যে। দোলা দাস আমাকে রিয়েক্ট পাঠিয়েছে নমস্কারে, থ্যাংক ইউ সো মাচ দোলা। রূপা কমেন্ট করেছে, ভালো থেকো দি ভাই, থ্যাংক ইউ সো মাচ।
হিয়া কৌশিক অনেক দিন পর কমেন্ট করেছে, অনেক নমস্কারের চিহ্ন পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অন্বেষা আমাকে কমেন্ট করেছে, আমি রাত্রে ব্লগ দেখি তাই রোজ কমেন্ট লেখা হয় না, তখন অনেক দেরি হয়ে যায়, তাই আমি দেখি কিন্তু কমেন্ট মাঝে মাঝে করি, প্লিজ কিছু মনে করো না অন্বেষা। না না, মনে করার কি আছে, তোমরা ভিডিও দেখছো টাইম মতন কমেন্ট করো তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সোনিকা খাতুন আমাকে কমেন্ট করেছে, আমার নাম নাজমা। আচ্ছা, তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমার নামটা নিও দিদি। অসংখ্য ধন্যবাদ নাজমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। শম্পা ঘোষ কমেন্ট করেছে, আমাদের বাড়িতে বড় বাবার পুজো হয় শ্রাবণ মাসের শেষ শনিবার। হ্যাঁ, অনেকের বাড়িতেই হয়, শ্রাবণ মাসেও পুজো হয় শেষ শনিবারে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু সময়ের অভাবে কমেন্ট করা হয় না, কারণ আমার ছেলের শরীরটা কয়দিন ধরে খারাপ যাচ্ছে, তাই মনটা একটু খারাপ, কিছু মনে করো না, এগিয়ে যাও, পাশে আছি, অনেক লাভ। থ্যাংক ইউ সো মাচ মানু। তবে মনটা আমার একটু খারাপ হলো, তোমার ছেলেটার শরীরটা ভালো নেই, কী হয়েছে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তো অন্তরা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, দিদি লিকার চা কি খাওয়া যায়? আমি 2বার লিকার চা খেয়েছি। হ্যাঁ, লিকার চাই খেতে হয়, দুধ চা খেতে নেই, ঠিক আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌ দাস আমাকে কমেন্ট করেছে, মৌ দাস আমাকে কমেন্ট করেছে, আমিও এই দিন বাড়ির উপোস করেছি জানো কাকিমা, আমার মেয়েটাও আমার সাথে সাথে উপোস করে, ভাবে কি মা উপোস করে মনে হয় খুব আনন্দ পায়, বোঝে না না খেয়ে সারাদিন কষ্ট হয়, সত্যি তাই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা কমেন্ট করেছে, দিদি তোমার ছেলে কেমন আছে? ছেলে আগের থেকে অনেকটাই ভালো আছে, শনিবার মানে 19 তারিখে যাবে ডাক্তার দেখাতে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দেবযানী দেবনাথ আমাকে কমেন্ট করেছে, ভিডিও ভালো না লাগলে পাশে চালিয়ে রেখো, কথাটা ভালো লাগলো না। আমি জানি তোমাদের ভালো লাগবে না, কেন বললাম জানো তো, ওই যে তোমাদের সাপোর্টটা দরকার, তাই জন্যই বললাম, এই জন্য বললাম না, আর ভালো লাগলো একটু চালিয়ে রেখো, যাতে পেমেন্টটা ঢুকে যায়, ফার্স্ট পেমেন্টটা তাড়াতাড়ি, কিছু মাইন্ড করো না প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওনার ঠিক নামটা আমি বুঝতে পারছি না, উনি আমাকে কমেন্ট করেছে, রোজ দিন কমেন্ট পড়তে বসেন আপনি, কি ইরিটেটিং ব্যাপার। হ্যাঁ, ইরিটেটিং ব্যাপার। আচ্ছা, আপনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, এমইউ আপনার মানে চ্যানেলের নাম লেখা আছে, আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক, আপনাদের হয়তো ইরিটেটিং লাগে এই কমেন্টগুলো দেখে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার, ও আচ্ছা, আপনার চ্যানেলের নাম হচ্ছে মাসু অ্যান্ড মম স্টোরি, তাই তো? মাসু অ্যান্ড মম স্টোরি, হ্যাঁ আপনার চ্যানেলের নাম। আসলে না, আপনার হয়তো ইরিটেটিং লাগে, কিন্তু আমার ভিউয়ার্সদের ইরিটেটিং লাগে না, বা আমারও ইরিটেটিং লাগে না, কারণ আমার ভিউয়ার্সরা অপেক্ষা করে থাকে যে দিদিভাই কখন, বা কাকিমণি কখন, বা মামুনি কখন, বা বোন কখন কমেন্ট পড়বে, কমেন্টগুলো দিদিরা শুনবে, বা আমার ভিউয়ার্সটা শুনবে, তাই জন্যে হয়তো আপনার ইরিটেটিং লাগে, লাগতেই পারে, সবার যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই, লাগতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে ইরিটেটিং লাগে না, আমার ভালোই লাগে, আর আমার ভিউয়ার্সদেরও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি যে আমার ব্লগটা দেখেছেন এটাই সবথেকে বড় কথা, থ্যাংক ইউ সো মাচ। একটা রিকোয়েস্ট করবো আপনাকে, যদি মনে হয় যে আপনার কমেন্ট সেকশনটা ভাল লাগছে না শুনতে, আপনি কমেন্ট সেকশনটা বাদ দিয়ে দেবেন, বাকি ভিডিওটুকু দেখবেন, ঠিক আছে? কিন্তু তবুও দেখবেন প্লিজ, রিকোয়েস্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো আপনাদের কমেন্ট পড়ে, আজকে প্রত্যেকটা কমেন্টে খুব সুন্দর এসছে, অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ির অনুষ্ঠান দেখে, আমার বাড়ির পুজো দেখে আপনাদের ভালো লেগেছে, তোমাদের সবার ভালো লেগেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আজকের লাইফের একটুখানি অংশ তোমাদেরকে বললাম,
বাকিটা পরে বলবো। আরও অনেক, এতগুলো বছরে অনেক লাইফের হিস্ট্রি রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের জানাবো। সময় আসুক নিশ্চয়ই জানাবো। আশা করি দিদিভাইকে ভুল বুঝবে না, কাকিমুনিকে ভুল বুঝবে না, বোঝার চেষ্টা করবে একটু, ঠিক আছে, আমার জায়গায় দাঁড়িয়ে থেকে। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেকে। আমাদের বাড়ির পুজো তোমাদের ভালো লেগেছে এর জন্যে। এইভাবে আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করছো তারা তো অবশ্যই আমার ভিডিওটা একটু দেখো, তো প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, নোটিফিকেশনটা যাতে তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। অনেক রাত হয়ে গেছে, 2টো বাজে, শরীর বড্ডই খারাপ, সারা সন্ধ্যে থেকেই শুয়েছিলাম, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।